Hi students, I'm sorry. Actually আমার একটু লেকচার আপলোড করতে একটু দেরি হয়ে গেছে। তো চলো আজকে শুরু করা যাক আমাদের পরবর্তী লেকচার। ঠিক আছে, বেশ। তার আগে আমি একটু বলে নিই যে আমরা আগের দিন যেটা করেছিলাম যে বিভিন্ন কার্যকরী মূলকগুলো, তো আশা করি তোমরা কার্যকরী মূলক সম্বন্ধে তোমাদের ধারণা পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, তো ওইগুলো আরেকবার তোমরা রিপিট করে নিও। যেমন হাইড্রক্সিল কার্যকরী মূলক, তার সংকেত কী, ওএইচ, তার স্ট্রাকচারটা কী, গঠনটা কেমন, সেটা কোন শ্রেণীর মধ্যে পড়ছে, সেই শ্রেণীর নাম কী। যেমন ওএইচ যদি হয় সেটা অ্যালকোহল হবে। ঠিক আছে, এবং তার বিভিন্ন যৌগের দু একটা উদাহরণ। ফর তারপর হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ হলে যেমন ফর্মালডিহাইড, ACHO, কিটো গ্রুপ হলে CO, কার্বক্সিল গ্রুপ হলে COOH, অ্যামিনো গ্রুপ হলে NH2, ইথার গ্রুপ হলে ও বন্ড থাকবে। সো এইগুলো তোমাদের কিন্তু আরেকবার রিভিশন করে নিতে হবে। তো চলো আজকের নেক্সট টপিক শুরু করা যাক। আজকে আমাদের টপিক হবে IUPAC নামকরণ, কোনো জৈব যৌগের IUPAC নামকরণ। সো প্রথমেই আমাদের জানতে হবে IUPAC কী। এটা একটা হচ্ছে ইন্টারন্যাশনাল সংস্থা যে সাধারণত কেমিস্ট্রি বা ফিজিক্সের বিভিন্ন এলিমেন্ট নিয়ে তারা গবেষণা করে। ঠিক আছে, তো তাদের বিভিন্ন রিসার্চ, কেমিস্ট্রি এবং ফিজিক্সের বিভিন্ন মেটেরিয়ালস, সো এইসব নিয়ে তারা গবেষণা করে এবং তাদের বিভিন্ন রিসার্চ পেপার তারা পাবলিশ করে। সো এটা একটা ইন্টারন্যাশনাল সংস্থা। তো IUPAC ফুল ফর্ম কি? IUPAC ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা হচ্ছে IUPACর ফুল ফর্ম। বেশ, তো এবার আমাদের জানতে হবে যে অ্যালকিল মূলকটা কি। দেখো, অ্যালকিল মূলক হচ্ছে কোনো সম্পৃক্ত হাইড্রোকার্বন। আমি এর আগের দিন পড়িয়েছি যে সম্পৃক্ত কোনটা, অসম্পৃক্ত কোনটা। সম্পৃক্ত হচ্ছে যেগুলো সিঙ্গেল বন্ডে, যেসব জৈব যৌগের মধ্যে সিঙ্গেল বন্ড থাকে তো সেটা হচ্ছে সম্পৃক্ত, এবং যেসব জৈব যৌগের মধ্যে সিঙ্গেল বন্ড ছাড়া বাকি যে বন্ডগুলো থাকে যেমন ডাবল বন্ড, ট্রিপল বন্ড, তো সেইগুলো সাধারণত অসম্পৃক্ত। তো আমাদের অ্যালকিল মূলকটা হচ্ছে সম্পৃক্ত অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। ঠিক আছে, অ্যালিফ্যাটিক মানে কি, যে যে সম্পৃক্ত মানে যে সিঙ্গেল, যার কোনো যার মধ্যে কোনো রকম যে সিম্পল স্ট্রাকচার। ঠিক আছে, তোমরা এইটুকু জেনে রাখো যে যারা সিম্পল স্ট্রাকচার ফলো করে তো তাদেরকে বলবো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। ঠিক আছে, তো যে সমস্ত অ্যালিফ্যাটিক সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে একটা হাইড্রোজেন যদি অপসারিত হয় দিয়ে যে জৈব মূলক সে তৈরি করে সেটা হচ্ছে অ্যালকিল মূলক। যেমন কি, মনে করো আমার কাছে আছে এটা কি, মিথেন, মিথেনের সংকেত। সো মিথেন থেকে যদি আমি একটা হাইড্রোজেন যদি আমি অপসারণ করে দিই তাহলে কি হবে, CH3 হয়ে যাচ্ছে। এবার CH3 তো সে এটা তো আর মানে অণু হতে পারছে না, কারণ এর মধ্যে একটা হাইড্রোজেন কম আছে। কারণ কার্বনের তো 4টে যোজ্যতা, সেখানে একটা কার্বনের 3টে যোজ্যতা ফলো করছে। সো অবভিয়াসলি কার্বনের আর একটা বন্ড থাকবে। তো এইটা হচ্ছে সরি তো এইটা হচ্ছে অ্যালকিল মূলক। ঠিক আছে, তার মানে এই মূলকটার নাম কি বলবো, এই মূলকটার নাম হচ্ছে মিথাইল। মিথেন থেকে আসছে বলে একে বলে মিথাইল, অ্যালকিল বা ঠিক আছে মিথাইল মূলক বা অ্যালকাইল যা বলতে পারো। সো এখান থেকে আসছে মিথাইল। তো আমরা আরেকটা দেখি উদাহরণ, C2H6, এটা কি ইথেন। এখান থেকে যদি একটা H বেরিয়ে যায় তাহলে কি হবে, C2H5, বা এটাকে আমরা আরেকটাভাবে লিখতে পারি অর CH3CH2। ঠিক আছে, এভাবে লেখা যাবে, বা এটাকে এইভাবে লেখা যাবে CH2CH3, এইভাবে লেখা যেতে পারে CH2CH3। ঠিক আছে, সো এটা যেহেতু ইথেন থেকে আসছে, এটা মিথেন, ওই জন্য মিথাইল। এটা হচ্ছে ইথেন থেকে আসছে, তার মানে এটা হয়ে গেল ইথাইল, ইথাইল মূলক। ঠিক আছে, সো এইভাবে প্রোপেন থেকে হবে প্রোপাইল, বিউটেন থেকে হবে বিউটাইল, সো এইভাবে হবে। বেশ, এবার আমাদের নেক্সট জানতে হবে যে IUPAC নামকরণ
কোনো জৈব যৌগের করতে হলে কিছু নিয়ম কানুন আমাদের মেনে চলতে হবে, ফলো করতে হবে। সো সেই রুলগুলো কী কী? প্রথম হচ্ছে কোনো একটা জৈব যৌগ যখন তার নামকরণ করব, প্রথমে আমাদের সেই জৈব যৌগের মধ্যে কার্বনের সংখ্যা কতগুলো আছে আমাদের প্রথমে সেটা চিহ্নিত করতে হবে। ঠিক আছে, সেই কার্বনের সংখ্যার উপর নির্ভর করে আমাদের তার নামকরণ হবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করো CH3 CH2 CH3, এই একটা জৈব যৌগ আছে। তাহলে প্রথমে আমাদের কি জানতে হবে যে এই জৈব যৌগের মধ্যে কার্বন কটা আছে? 1 2 3, 3টে কার্বন আছে। সো যেহেতু 3টে কার্বন আছে, তাই আমাদের এর নামকরণ হবে প্রোপ। 3টে কার্বন থাকলে প্রোপ, 2টো কার্বন থাকলে ইথ, একটা কার্বন থাকলে মিথ, আর যদি 4টে কার্বন থাকে সেটা হলো বিউট। সো এইরকম কিছু জিনিস তোমাদের জানতে হবে। 5টা কার্বন থাকলে সেটা পেন্টা হয়ে যাবে। তো এইভাবে সেগুলো ফলো হবে। তাহলে একটা কার্বন যদি থাকে সেটা মিথ, 2টো কার্বন থাকলে ইথ, 3টে কার্বন থাকলে প্রোপ এবং 4টে কার্বন থাকলে সেটা বিউট। এবার এর সঙ্গে কোন বন্ড এসে আছে তার উপর নির্ভর করবে তার টোটাল নামকরণটা। তাহলে দেখো এর খেয়াল করো, এটা হচ্ছে সম্পৃক্ত, কারণ এর সিঙ্গেল বন্ডে আছে। তো যেহেতু সিঙ্গেল বন্ড আছে তাহলে কি হয়ে গেল না, এর সঙ্গে যদি যেহেতু 3টে আছে, সো এটা হয়ে গেল প্রোপ যুক্ত তার সঙ্গে যোগ হয়ে যাবে এন, অর্থাৎ টোটাল যৌগটা হয়ে গেল প্রোপেন। ঠিক আছে, বেশ। আমরা আরেকটা উদাহরণ দেখি, CH3 এটা দেখো, এখানে কি আছে, কটা কার্বন আছে? কার্বন আছে 1 2। সো যেহেতু 2টো আছে, আমি আগেই বলেছি 2টো থাকলে ইথ হবে। এবং এটার কটা বন্ধন আছে? কি বন্ধন আছে? এটা সিঙ্গেল বন্ড, তাহলে এর সঙ্গে একটা এন যোগ হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল কি ইথেন। ঠিক আছে, সো এইভাবে তোমাদের করতে হবে। আর আমরা জানি CH4, এটা কি, যেহেতু একটা কার্বন আছে তার মানে এটা মিথ হয়ে গেল, যুক্ত এর সঙ্গে এন যোগ হয়ে গেল, তার মানে হয়ে গেল এটা মিথেন। তো এইভাবে আমাদের আইপিএসসি নামকরণগুলো হয়। তাহলে এটা হলো সিম্পল, মানে যেটা হচ্ছে সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে নামকরণ। বেশ, এবার 2 নম্বর রুলটা কি? 2 নম্বর রুল হচ্ছে যদি কোনো জৈব যৌগের মধ্যে কার্যকরী মূলক থাকে, তাহলে সেই কার্যকরী মূলকের নাম অনুসারে সেই জৈব যৌগ নামকরণ করতে হবে। ঠিক আছে, যেমন আমি একটা উদাহরণ দিই তোমাদের, কার্যকরী মূলক দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। মনে করো CH3OH, এটা কীরকম হবে? দেখো আমি আগেই বলেছি কি, এটা এই অ্যালকাইল গ্রুপটার নাম কি? মিথ। মানে মিথেন থেকে একটা এইচ বেরিয়ে গেলে সেটা অ্যালকাইল গ্রুপ হয়ে যাচ্ছে, সো এটা হয়ে গেল মিথ। তাহলে এটা হয়ে গেল মিথ যুক্ত এই গ্রুপটা কি কার্যকরী মূলক, এটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ। ঠিক আছে, তার মানে এখানে কি হলো, অ্যালকোহল মানে কি, অল যোগ হয়ে যাবে। সো এটা হয়ে গেল মিথানল, মানে মিথেন যুক্ত অল, সো মিথানল। ঠিক আছে, সো এইভাবে হবে। বেশ, আমি এরপর আসবো, আমি প্রতিটা গ্রুপের আমি তোমাদের দেখাবো। তো এটা হলো 2 নম্বর রুল। 3 নম্বর রুল কি, যদি নামকরণের শেষে কার্যকরী মূলকের নাম দেওয়া থাকে, তাহলে সেই নামের শেষে ইটাকে সরিয়ে তার জায়গায় কার্যকরী মূলকের নাম বসাতে হবে। যেমন কি, মনে করো প্রোপেন, ঠিক আছে, এর প্রোপেন থেকে যদি আমি একটা ই বাদ দিয়ে দিই, তাহলে এটা হয়ে গেল প্রোপান, এর সাথে অল, তার মানে হয়ে গেল কি প্রোপানল। ঠিক আছে, তাহলে যেটা আমি তোমাদের আগে বললাম যে এখানে ধরো মনে করো মিথেন দিয়ে উদাহরণটা দিলাম, সেম উদাহরণ হচ্ছে এটার ক্ষেত্রে। মানে যদি মিথেনের ক্ষেত্রে হতো তাহলে কী হতো, মিথেন, ঠিক আছে, সেখান থেকে তোমার মনে করো মিথেন, ঠিক আছে, এখান থেকে যদি একটা ই বেরিয়ে যায় তাহলে এটা হয়ে গেল কি মিথেন। ঠিক আছে, তার সঙ্গে অল যোগ হলে কী হয়ে গেল, মিথানল। ঠিক আছে, এইভাবে স্ট্রাকচারটা আসবে। তো এই কিছু কিছু রুল, ঠিক আছে, 3-4টে রুল আছে যেটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। বেশ, আরেকটা আছে 4 নম্বর রুলটা হচ্ছে যে যদি কোনো জৈব যৌগের মধ্যে ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, সেক্ষেত্রে কী হবে, মনে করো আমার একটা জৈব যৌগের মধ্যে ডবল বন্ড আছে, তো
তো আমি প্রোপেন উদাহরণটা দিয়ে বলছি। সো প্রোপেন, ঠিক আছে। এবার প্রোপেন, এটা প্রোপ, প্রোপ হচ্ছে এর পিওর নামটা, ঠিক আছে। তো যেহেতু এটা ডবল বন্ড আছে, সো এখানে এর আগে সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে এন যোগ করলাম, আমরা আগে দেখেছি এন যোগ হচ্ছে, আর ডবল বন্ডের ক্ষেত্রে যোগ হবে ইন। সো হয়ে গেল প্রোপিন, বা বাংলায় আমরা লিখলে হবে প্রোপিন। আর এটা হচ্ছে ডবল বন্ডের ক্ষেত্রে দ্বিবন্ধন। আর ত্রিবন্ধনের ক্ষেত্রে কি হবে? ত্রিবন্ধনের ক্ষেত্রে যদি ত্রিবন্ধন থাকে, মনে করো সে প্রোপেন দিয়ে বোঝাচ্ছি, সো হয়ে গেল প্রোপ মূল, তার সঙ্গে দ্বিবন্ধনের ক্ষেত্রে ইন যোগ হচ্ছে, এক্ষেত্রে যোগ হবে ওয়াই এন ই, আইন। সো এটা হয়ে গেল প্রোপাইন, ঠিক আছে। তো এটা হয়ে গেল প্রোপাইন। সো এই এই 4-5টা রুল তোমাদের আইইউপিএসসির যে রুলটা আছে, এই রুলগুলো তোমাদের একটু ভালো করে পড়তে হবে, ভালো করে জানতে হবে। যে কোনো জৈব যৌগের নামকরণ করতে গেলে এইগুলো কিন্তু কাজে লাগবে। বেশ, এবার আমরা নামকরণ একে একে দেখব। মনে করো প্রথমে যদি আমার সিঙ্গেল বন্ড থাকে, এক বন্ধন যেসব জৈব যৌগ আছে তাদের ক্ষেত্রে কি হবে? যেমন আমি উদাহরণ দিয়েছিলাম মিথ, ঠিক আছে। তাদের ক্ষেত্রে যেহেতু কার্বন পরমাণু একটা যদি থাকে তাকে বলবো মিথ। বেশ, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি CH4, মানে মিথেন। কীভাবে স্ট্রাকচারটা হচ্ছে মিথ, যেহেতু সিঙ্গেল বন্ড আছে তার মানে এন যোগ হয়ে গেল, তাহলে হয়ে গেল এটা মিথেন, ঠিক আছে। সেরকম হচ্ছে C2H6, এটা হচ্ছে ইথ, এর সঙ্গে যেহেতু সিঙ্গেল বন্ড আছে সো এটা হয়ে গেল ইথেন, ঠিক আছে। বেশ, আরেকটা হচ্ছে C3H8, সো এটা হয়ে গেল প্রোপ, প্রোপ যুক্ত এন, তাহলে এটা হয়ে গেল কি প্রোপেন। সো এটা হচ্ছে সিঙ্গেল বন্ড। এবার দ্বিবন্ধনের ক্ষেত্রে কি হবে? দ্বিবন্ধনের ক্ষেত্রে মনে করো যেমন মনে করো ইথ, আমি প্রোপ দিয়ে বলছি, মিথ দিয়ে বলছি, ঠিক আছে। একটাই ধরে নিলাম যে তার মধ্যে আছে, সরি না, মিথ দিয়ে হবে না, আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন মনে করো CH2 ডবল বন্ড CH2, ঠিক আছে। এর ক্ষেত্রে স্ট্রাকচারগুলো কিন্তু সিম্পল, যে সি এর স্ট্রাকচার হবে এরকম, তোমরা জানো সিম্পল স্ট্রাকচার। এর ক্ষেত্রে স্ট্রাকচার কী হবে? CH3, এর ক্ষেত্রে স্ট্রাকচার কী হবে? CH3, CH2, CH3, বুঝে গেল? বেশ, এবার দেখো দ্বিবন্ধন, এটা হচ্ছে এর নাম হচ্ছে ইথিলিন, এর জেনারেল নাম, সাধারণ নাম হচ্ছে ইথিলিন, ঠিক আছে। এটা আমি কিভাবে দেখবো? দেখো দুটো কার্বন আছে, কার্বন 1 কার্বন 2, তাহলে যখন দুটো আছে তাহলে দুটো কার্বন থাকলে কী হয়ে গেল? এটা ইথ, ঠিক আছে। বেশ, এবার দেখো আমি কি বলেছি, যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে এন হবে, আর ডবল বন্ড থাকলে ইন যোগ হবে, আমি আগেই বলেছি। সো এটা হয়ে গেল কি ইথিন। বেশ, আরেকটা উদাহরণ দিই, যেমন মনে করো প্রোপিলিন, এইটা কিন্তু আইইউপিএসসি নাম, এই নামটা আইইউপিএসসি, আর এই নামটা হচ্ছে জেনারেল নাম। একটা জৈব যৌগের দু ধরনের নাম থাকে, একটা জেনারেল নাম যেটা কেমিক্যাল নাম হয়, আর একটা হচ্ছে আইইউপিএসসি নাম, ঠিক আছে, যেটা ইন্টারন্যাশনালি ব্যবহার করা হয়। সো এটা ইন্টারন্যাশনালিকে বলা হয় ইথিন, আর জেনারেল নাম হচ্ছে ইথিলিন, ঠিক আছে। সো সেরকম জেনারেল নাম হচ্ছে প্রোপিলিন। প্রোপিলিন কী হবে? প্রোপিলিন যেমন এর সংকেতটা হবে দেখো CH3 CH ডবল বন্ড CH2। সো এর ক্ষেত্রে কী হবে দেখো, কার্বন 1 কার্বন 2 কার্বন 3, সেটা হয়ে গেল প্রোপ। এবার কি হলো না, যেহেতু ডবল বন্ড আছে ওই জন্য এটা হয়ে গেল ইন, তার মানে এটা হয়ে গেল প্রোপিন। এইভাবে আমাদের এক বন্ধন দ্বিবন্ধন এইভাবে যৌগ যৌগগুলো হয়। এবার নেক্সট আমরা দেখব
ত্রিবন্ধনের ক্ষেত্রে, বেশ ত্রিবন্ধনের ক্ষেত্রে কি মনে করো অ্যাসিটিলিন, জেনারেল নাম হচ্ছে অ্যাসিটিলিন, ঠিক আছে। অ্যাসিটিলিনের সংকেত কী হবে? সিএইচ, ট্রিপল বন্ড সিএইচ, যেহেতু আমি ত্রিবন্ধন বলেছি সো ট্রিপল বন্ড। বেশ, এর ক্ষেত্রে স্ট্রাকচার কেমন হবে? কার্বন 1 কার্বন 2, সো দুটো আছে, তার মানে কী হলো? ইথ। বেশ, এবার আমি বলেছি যে ট্রিপল বন্ড থাকলে কি হয়? আইন যোগ হয়, তাহলে হয়ে গেল না, এটা হয়ে গেল ইথাইন। আরেকটা উদাহরণ দিচ্ছি, মনে করো মিথাইল অ্যাসিটিলিন, মনে করো জেনারেল নাম হচ্ছে মিথাইল অ্যাসিটিলিন। এটার ক্ষেত্রে কি হবে? স্ট্রাকচারটা হচ্ছে তোমার এরকম, CH3 C ট্রিপল বন্ড CH। এক্ষেত্রে দেখো কার্বন 1 কার্বন 2 কার্বন 3, সো এটা হয়ে গেল প্রোপ। বেশ, আইন যোগ হয়ে গেল, সো জৈব যৌগের আইপিএসি নাম হয়ে গেল প্রোপাইন। এইগুলো আমাদের দেখতে হবে। বেশ, এবার নেক্সট হচ্ছে যদি কার্যকরী মূলক থাকে, কার্যকরী যদি মূলক থাকে সেই সব জৈব যৌগ ক্ষেত্রে তার স্ট্রাকচার কেমন হবে? মনে করো যদি অ্যালকোহল গ্রুপ থাকে, আমরা দেখেছি অ্যালকোহল গ্রুপের কি থাকে? অ্যালকোহল গ্রুপের ক্ষেত্রে কার্যকরী মূলক কি না OH, এটা আমরা আগে পড়েছি। সেরকম ধরো মনে করো একটা জেনারেল নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল। বেশ, এর তোমার স্ট্রাকচারটা কেমন হবে? CH3 CH, কারণ মিথাইল, মিথেন থেকে একটা এইচ অপসারণ হলে সেটা অ্যালকাইল হয়েছে মিথাইল, তার সঙ্গে OH যুক্ত হচ্ছে মানে কি অ্যালকোহল গ্রুপ, তার মানে দেখা গেলো মিথাইল অ্যালকোহল, ঠিক আছে। বেশ, এবার আইপিএসসি নাম কী হবে? দেখো এটা আসছে মিথেন থেকে, সো আমরা লিখছি মিথেন যুক্ত অল, যেহেতু অ্যালকোহল কার্যকরী মূলকের এর ইয়ে হয়, ঠিক আছে, আইপিএসসি যে নামটা হয় অল বলি আমরা এটাকে, সো এটা হয়ে গেল কি মিথানল, ঠিক আছে। এইভাবে আমাদের স্ট্রাকচারগুলো দেখতে হবে। তাহলে অ্যালকোহল গ্রুপের এরকম মিথানল। সিমিলারলি ধরো মনে করো আমার যদি তোমার অ্যালডিহাইড গ্রুপ থাকে, তাহলে তার তোমার কার্যকরী মূলকের যে সংকেতটা CHO, যেটাকে আমরা বলছি অ্যাল, ঠিক আছে। মিথাইলের ক্ষেত্রে অ্যালকোহল গ্রুপের ক্ষেত্রে অল, আর অ্যালডিহাইড গ্রুপের ক্ষেত্রে অ্যাল, ঠিক আছে। বেশ, এবার ক্ষেত্রে একটা উদাহরণ দিচ্ছি, মনে করো ফর্ম্যালডিহাইড, বা আমি যদি তোমায় বলি বেশ ফর্ম্যালডিহাইডই বলছি, ফর্ম্যালডিহাইড। এর স্ট্রাকচারটা কি হবে? HCHO। দেখো এখানে যেহেতু আমার একটাই কার্বন, তার মানে কি এখানে মিথেন হয়ে গেল, ঠিক আছে। একটাই কার্বন আমি বলেছি, একটা কার্বন থাকলে মিথ হবে, সো সেখান থেকে মিথেন আসছে। বেশ, মিথেন যুক্ত অল, অল ক্যান অ্যাল হবে এটা, তার কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, সো এটা হয়ে গেল কি মিথানল। অনেকে কিন্তু গুলিয়ে ফেলে তোমার অ্যালকোহল এবং অ্যালডিহাইড গ্রুপের মধ্যে। অ্যালকোহল গ্রুপের যদি হয় সেক্ষেত্রে কার্যকরী মূলক হবে অল, আর অ্যালডিহাইডের ক্ষেত্রে কার্যকরী মূলক হবে অ্যাল, ঠিক আছে। তো এইগুলো কিন্তু জানতে হবে। ফর্ম্যালডিহাইড হচ্ছে জেনারেল নাম, আর এর সংকেত হচ্ছে HCHO, ঠিক আছে, এবং এর আইপিএসসি নাম হচ্ছে মিথানল। বেশ, এবার ধরো আমার কাছে এটা হলো অ্যালডিহাইড গ্রুপ, সেরকম যদি কিটোন গ্রুপ থাকে কী হবে? কিটো গ্রুপ বা কিটোন গ্রুপ, কিটোন মূলক যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে? কিটোন মূল থাকলে এটা আমরা জানি যে এটা এরকম স্ট্রাকচার হয়, ঠিক আছে, অ্যাকচুয়ালি এরকম স্ট্রাকচারটা হয়। তো সেক্ষেত্রে আমরা কি বলি? কিটোন গ্রুপ থাকলে বলি ওন। যেমন উদাহরণ দিচ্ছি, মনে করো এরকম একটা সংকেত আছে যে CH, এরকম একটা স্ট্রাকচার আছে, মনে করো দেখতেই পাচ্ছ এর মধ্যে কিটো গ্রুপটা অ্যাড আছে। তো এবার দেখো, সো এইরকম যদি কিটো গ্রুপ থাকে, ঠিক আছে, দেখতে পাচ্ছ কিটো গ্রুপ। এবার এই কিটো গ্রুপের ক্ষেত্রে আমার নামকরণটা কী হবে? দেখো কটা কার্বন আছে? কার্বন 1 কার্বন 2 কার্বন 3, তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? প্রোপ যোগ হয়ে গেল, ঠিক আছে, প্রোপান। সো তার সঙ্গে কি হয়ে গেল? এই গ্রুপের কার্যকরী নামটা কি? ওন, ONE বা ওন, তাহলে এর নাম হয়ে গেল
প্রোপানন। বেশ, এবার তোমরা জানতে হবে এখানে একটু একটু জানার আছে, যেটা হচ্ছে দেখো আগের ক্ষেত্রে আমার কার্যকরী মূলকগুলো সব শেষে ছিল, যার জন্য আমার এখানে কিছু বসাতে হয়নি। কিন্তু যেহেতু আমার পজিশন ওয়াইজ এটা চেঞ্জ হচ্ছে, কারণ দেখো কার্যকরী মূলকটা আছে কার্বনের 2 নম্বর কার্বনের সঙ্গে, তো যেহেতু 2 নম্বর কার্বনের সঙ্গে আছে, সো তার আগে একটা আমার কী হয়ে গেল 2 অ্যাড হয়ে যাবে, সো 2 প্রোপান। ঠিক আছে, আমি দেখো ফের বলছি স্ট্রাকচারটা আরেকবার বলছি। CH3 C ডবল বন্ড ও CH3। আমার যেহেতু এটা আমি আগেই বলেছি যে কার্যকরী মূলক যদি থাকে সেক্ষেত্রে মিথেনের লাস্টের ইটা অ্যাড বেরিয়ে যাবে, অপসারিত হয়ে যাবে, দিয়ে সেটা হয়ে গেল মিথান। অ্যাকচুয়ালি এটা হয়ে গেল মিথান। ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে কার্বন 1, কার্বন 2 এবং কার্বন 3 আছে, সো এটা হয়ে গেল কি প্রোপান। মানে প্রোপেনের লাস্টের ইটা বেরিয়ে গেল, তার মানে এটা হয়ে গেল প্রোপান। এবার যেহেতু এটা কিটো গ্রুপ আছে, সো ওন যোগ হয়ে গেল, সো এটা হয়ে গেল কি নর্মাল হচ্ছে প্রোপানন। কিন্তু এখানে আমাদের আরেকটু অ্যাকুরেসি আনতে গেলে আমাদের দেখতে হবে যে আগেগুলোর ক্ষেত্রে দেখো কার্বনে তোমার লাস্টের তোমার 1 নম্বর কার্বনের সঙ্গে তোমার কার্যকরী মূলকগুলো যুক্ত ছিল, যার জন্য আমার নামকরণে কিন্তু 1 না বসালেও চলে যেত। কিন্তু এখন যেহেতু কার্বনের 2 নম্বর কার্বনের সঙ্গে আমার কার্যকরী মূলকটা যুক্ত আছে, ঠিক আছে, 2 নম্বর কার্বনের এর পজিশনটা 2 নম্বরে, অতএব এখানে কি হয়ে গেল 2 প্রোপানন, বা আরেকটা নাম বলা যেতে পারে যে প্রোপান। ঠিক আছে, প্রোপান 2 ওন। ঠিক আছে, দুটো নামই কিন্তু ডাকা যায় একে। ঠিক আছে, তো এইভাবে আমাদের স্ট্রাকচারগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। বেশ, আর লাস্ট আরেকটা স্ট্রাকচার হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, কার্বক্সিলিক মূলক। এটা কি না, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, মনে করি সাধারণ নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড তোমরা আচ্ছা কেউ বলতে পারবে যে ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? ঠিক আছে, তোমরা নিচের কমেন্টে তোমরা লিখে আমাকে জানাও। ওকে, বেশ। ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে HCOOH। খেয়াল করো কার্বক্সিলিক গ্রুপের আমরা সংকেত কিন্তু COOH লিখি। ঠিক আছে, IUPAC-কে বলে ওইক, ওইক। ওকে, বেশ, ওইক অ্যাসিড, অ্যাকচুয়ালি ওইক অ্যাসিড। তো HCHO কি ফর্মিক অ্যাসিড। বেশ, তাহলে এখানে আমরা দেখো কার্বন একটাই কার্বন আছে, সো এখানে হয়ে গেল কি তোমার মিথেন, মানে মিথ অ্যাকচুয়ালি, সো মিথেনে ইটা বেরিয়ে গেল মিথেন। ঠিক আছে, সেখান থেকে কী হয়ে গেল ওইক যোগ হয়ে গেল, তার মানে এটা হয়ে গেল কি মিথানোইক অ্যাসিড। সো যদি সেরকম হচ্ছে যদি ইথেন থাকে তাহলে গেল ইথানোইক, যদি প্রোপেন থাকে তাহলে প্রোপানোইক। এইভাবে আমাদের নামকরণগুলো কিন্তু হয়। তো এই হলো আমাদের IUPACর নামকরণ। ঠিক আছে, এইভাবে কার্যকরী মূলকের নাম অনুসারে তার পজিশন কত সেইগুলো দেখে কিন্তু আমাদের এই IUPAC নামকরণগুলো করতে হবে। এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাদের। বেশ, নেক্সট হচ্ছে আমরা দেখব যে মিথেন 3টে গ্যাস। এটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে ইথিলিন বা যেটাকে আমরা বলি তোমার ইথিন, আর এটা হচ্ছে অ্যাসিটিলিন। ঠিক আছে, বেশ, এটা কি, এটা হচ্ছে এক বন্ধন, এটা দ্বিবন্ধন, আর এটা হচ্ছে ত্রিবন্ধন। ঠিক আছে, বেশ, এবার আমাদের জানতে হবে যে এই মিথেন এর উৎস কোথায়, কোথা থেকে মিথেন পাওয়া যায় এবং এর ব্যবহার কী। দেখো মিথেন হচ্ছে জৈব যৌগের মধ্যে সব থেকে সিম্পলেস্ট স্ট্রাকচার, মানে সব থেকে সরলতম জৈব যৌগ। ঠিক আছে, এটা সাধারণত পাওয়া যায় ভূগর্ভস্থ যেসব তোমার তৈল খনি আছে সেখানে সাধারণত এই মিথেন গ্যাসটা পাওয়া যায়। এবং প্রকৃতিতে যে মিথেন গ্যাসটা পাওয়া যায় তার মোটামুটি পার্সেন্টেজ ধরে রাখো 45 থেকে 96%, এর মধ্যে মোটামুটি এই মিথেন পাওয়া যায়। ঠিক আছে, এছাড়া কয়লার যদি আমি অন্তর্ধূম পাতন করি তাহলে সেক্ষেত্রে যে কোল গ্যাসটা পাবো সেই কোল গ্যাসের মধ্যেও কিন্তু মিথেন পাওয়া যাবে। সেক্ষেত্রে মোটামুটি তার পার্সেন্টেজ ধরে রাখতে পারো ওই নিয়ারলি 50%-এর কাছাকাছি হবে। ঠিক আছে, এবার এর ব্যবহার কি। সাধারণত মিথেন আমাদের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন তোমার শিল্পজাত বিভিন্ন শিল্পে মিথেনের
মিথেন কাজে লাগে। তাছাড়া ছাপার কালি, ঠিক আছে, জুতোর যেসব কালিগুলো, টায়ার প্রভৃতিতে মিথেন কিন্তু আমাদের ইউজ হয়। তাছাড়া কার্বন ব্ল্যাক প্রস্তুতিতেও কিন্তু মিথেন ব্যবহার করা হয়। এবার কার্বন ব্ল্যাকটা কি, এটা একটা তোমার স্টার মার্ক করে রেখো। কার্বন ব্ল্যাকটা হচ্ছে যখন মিথেনকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে উত্তপ্ত করব, অথবা যদি অল্প পরিমাণ বায়ুতে যদি মিথেনের অসম্পৃক্ত বা অসম্পূর্ণ যদি তোমার দহন হয়, ঠিক আছে, আমি 1000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি মিথেনকে উত্তপ্ত করি, বা যদি অল্প পরিমাণ বায়ুতে, যেখানে বায়ুর পরিমাণটা খুব অল্প থাকবে, সেখানে যদি মিথেনের অসম্পূর্ণ দহন করি, মানে মিথেন পুরোপুরি দহন হবে না, তো সেইখানে কি হয় না, সেই পদ্ধতিতে কিন্তু কার্বন ব্ল্যাক প্রস্তুত হয়। কার্বন ব্ল্যাক কিন্তু প্রস্তুত করা যায়, ঠিক আছে। বেশ, এবার নেক্সট চলে এসো ইথিলিন। ইথিলিন এর উৎস হচ্ছে সিম্পল ব্যাপার, পেট্রোলিয়াম খনিতে ইথিলিন পাওয়া যায় প্রাকৃতিক গ্যাস হিসাবে, ঠিক আছে। তাছাড়া কোল গ্যাসেও ইথিলিনের পরিমাণ থাকে। এর মোটামুটি পার্সেন্টেজ ধরে রাখো 4 থেকে 5% কাছাকাছি থাকে। এবং এর ব্যবহার কি না, কাঁচা ফল পাকানোর জন্য, ঠিক আছে, ফল সংরক্ষণ করার জন্য তোমার ইথিলিন ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন তোমার পলিথিনে যে প্লাস্টিক, যেটা তোমাদের প্লাস্টিক তৈরিতে যে কাঁচামাল হিসেবে প্লাস্টিক আমরা যেটা পলিথিন তৈরিতে যে কাঁচামাল হিসেবে প্লাস্টিক লাগে, তো সেটা কাঁচামাল হিসেবে কিন্তু ইথিলিন আমাদের প্রয়োজন হয়। তো প্লাস্টিক উৎপাদনে ব্যবহার করা হয়। তাছাড়া কি বিভিন্ন কৃত্রিম রাবার, তো এইসব প্রস্তুতিতে কিন্তু ইথিলিন লাগে। তারপর হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন প্রকৃতিতে সাধারণত মুক্ত অবস্থায় বিশেষভাবে পাওয়া যায় না, তবে কোল গ্যাসে খুব সামান্য পরিমাণ থাকে। এর ব্যবহার কি তোমার সাধারণত যেসব আমরা ওই ইস্পাতে যে ঝাল, আমরা যখন ইস্পাত জোড়া লাগাই, ঝাল দিয়ে তো জোড়া লাগাই, তো সেই ইস্পাত গলিয়ে জোড়া লাগাতে আমাদের অ্যাসিটিলিন কিন্তু গ্যাসের প্রয়োজন হয়। তোমরা দেখবে যে যেখানে যারা ইস্পাত যেসব ঝাল দেয়, সেখানে দেখবে একটা গ্যাসের মাধ্যমে কিন্তু একটা তীব্র সাদা উজ্জ্বল আলো জ্বলে। তো সেটা কিন্তু অ্যাসিটিলিন গ্যাসের কিন্তু হাই টেম্পারেচারে, প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তাকে কিন্তু হিট করে ইস্পাতটাকে গলিয়ে কিন্তু তবে তোমার ঝাল দেওয়া হয়, ইস্পাত জোড়া লাগানো হয়, ঠিক আছে। এছাড়া কি কৃত্রিম রবার প্রস্তুতিতে কিন্তু ইথিলিন প্রয়োজন হয়। এরপর আমরা দেখব যেটা আমাদের একটা নাম খুব পরিচিত দৈনন্দিন জীবনে, এলপিজি। তো এলপিজির ফুল ফর্ম কি? এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটি কি না, এটি একটি পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে। তোমার সাধারণত পেট্রোলিয়ামের আংশিক পাতন করলে, তোমরা আংশিক পাতন কি এর আগে পড়েছো আগে ক্লাসে, সো আমি আর বলছি না। তো পেট্রোলিয়ামের আংশিক পাতন করলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের নিচে যদি আমি পাতন করি, আংশিক পাতন করি, তাহলে আমি পেট্রোলিয়াম গ্যাস পাবো। তো এই পেট্রোলিয়াম গ্যাস সাধারণত কীভাবে তৈরি হয় না, পেট্রোলিয়াম গ্যাসকে আমি প্রেসারে রেখে, যখনই কোনো গ্যাসকে প্রেসারে রাখবো, অবভিয়াসলি তার কিছু কন্ডিশন আছে। তো পেট্রোলিয়াম গ্যাসকে প্রেসারে রাখলে সে লিকুইফাইড হয়, মানে তরলে পরিণত হয়, সেটাকে বলে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি। এবং এটা আমরা দেখি যে বিভিন্ন সিলিন্ডারে তোমার সঞ্চয় করে রাখা হয়। এর উপাদান কি? এলপিজির মূল উপাদান হচ্ছে, এর মধ্যে অনেক কিছু থাকে, বিউটেন, প্রোপেন, ইথেন প্রভৃতি থাকে, কিন্তু এর মূল উপাদান হচ্ছে কিন্তু বিউটেন। বিউটেনের পরিমাণটা কিন্তু অনেক বেশি থাকে এবং প্রোপেন ইথেনের পরিমাণটা কম থাকে। তাহলে এর মূল উপাদান কিন্তু এলপিজির বিউটেন। এর ব্যবহার কি না, রান্নার ক্ষেত্রে জ্বালানি গ্যাস হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া আমরা যেসব বিভিন্ন তোমার বিভিন্ন শিল্পক্ষেত্রেও কিন্তু এলপিজি গ্যাস প্রয়োজন হয়। আমরা যেসব দেখি যে ইন্ডেন, এইচপি, ভারত গ্যাস, যেসব গ্যাস আমাদের সাপ্লাই করা হয় বাড়িতে বা কমার্শিয়ালভাবে, তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু এলপিজি গ্যাস ইউজ করা হয়। আরেকটা নাম আমরা হয়তো শুনে থাকবো, যেটা হচ্ছে সিএনজি। সিএনজির ফুল ফর্ম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এটাও কিন্তু একটা প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম খনিতে কিন্তু এটাও প্রস্তুত, পেট্রোলিয়াম খনিতে কিন্তু এটাও পাওয়া যায়। তো এটাও সাধারণত সিলিন্ডারের মধ্যে সঞ্চয় করে রাখা হয়। এর উপাদান কি? এর প্রধান উপাদান কিন্তু মিথেন। এটা তোমরা মাথায় রাখবে, প্রায় 70% কিন্তু মিথেন থাকে এর মধ্যে। এর ব্যবহার কি? বিভিন্ন শিল্পে, তোমার লৌহ ইস্পাত শিল্প, সিমেন্ট শিল্পে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তাছাড়া কি না, রাস্তাঘাটে যেসব আমরা বাতি জ্বলে, সেই বাতিতে যে গ্যাস হিসেবে ইউজ করা হয়, সেগুলো কিন্তু সেখানে কিন্তু সিএনজি গ্যাসের প্রয়োজন হয়। তাই যেটা এখন বিভিন্ন তোমার যেসব হাইড্রোজেন ইঞ্জিনে, যেসব হাইড্রোজেন যে ফুয়েল দ্বারা যেসব বাস টাসগুলো চলছে, সেখানে কিন্তু এখন সিএনজি তোমার ইউজ করা হয়। মানে এখানে কিন্তু তোমার দূষণটা অনেক কমে যায়।
বেশ, তো আজকের আমাদের তোমার লেকচার এখানেই শেষ হবে, ঠিক আছে? তোমাদের মোটামুটি আজকে যা যা পড়ালাম, আইপিএসসি নাম, অ্যালকিল, তারপর এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এদের ক্ষেত্রে তার স্ট্রাকচার কেমন হয়, কোন তোমার কার্যকরী মূলকের ক্ষেত্রে আইপিএসসি নাম কেমন হবে, তারপর তোমার মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, এদের উৎস কী, ব্যবহার কী, এলপিজি, সিএনজি কোথায় ইউজ করা হয়, কোথায় পাওয়া যায়, ঠিক আছে? এইগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। তো আজকে এখানেই আমি শেষ করছি। আশা করি তোমরা এগুলো ভালো করে পড়বে। যদি কোনো ডাউট থাকে, যদি কোনো অসুবিধা থাকে, তোমরা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাও, আমি তোমাদের রিপ্লাই করে দেবো। আর আরেকটা কথা, তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং যারা এই সুযোগটা থেকে বঞ্চিত হয়েছে তাদেরকেও তোমরা সাহায্য করো শেয়ার করে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।